আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আগে যত সিএসপি সচিব টচিব ছিল এরা সবাই গুলশানে বসবাস করে। জমি কোথায় পাইলো, কিভাবে বাড়ি পাইলো? সরকারি চাকরি করে তো যে বেতন পেতো এটা দিয়ে তো সে ওই যে কামরাঙ্গি চরে গিয়েও বাড়ি করতে পারতো। পুলিশের দুর্নীতি বুঝতে পারেন, দারোগারা হলো যে থেকে আইজিপি থেকে ধনী হয়। কাস্টমস, ইনকাম ট্যাক্স ইনহেরেন্টলি দুর্নীতিবাদ। একেবারে বসে বসে দুই চারটা মন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদা, যারা শেয়ার মার্কেট ধ্বংস করে, যারা এটা ধ্বংস করে, যারা ব্যাংক লুট করে, দুইটাকে ফাঁসি দেন না, দুইটাকে ফাঁসি দেন। ওই যাবজ্জীবন দিলে হবে না, ওদের তো হাজার হাজার কোটি টাকা আছে, যে কোনো সময় বের হয়ে চলে আসবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান জানিয়েছেন ইউনূসের ডাকাততন্ত্রের ডাকাতগুলোকে তাদের দুর্নীতির জন্য বিচার করতে। আমরা আশা করি না প্রধানমন্ত্রী তারেক রহমান এই ডাকে সাড়া দিবেন, কিন্তু আমি তবু এই আহ্বানটাকে সাধুবাদ জানাই। এই লেকচারে আমি দেখব যে বাংলাদেশে কেন দুর্নীতি হয় এবং কি করলে দুর্নীতিটাকে অনেক সহনীয় পর্যায়ে নিয়ে আসা সম্ভব। দেখুন, এটা তো বলার আর অপেক্ষা রাখে না যে বাংলাদেশে যে কোনো একটা সরকার যদি আন্তরিকভাবে দুর্নীতির বিচার করে এবং দুর্নীতি রোধের চেষ্টা করে, সেই সরকারই বাংলাদেশে জনপ্রিয়তা পাবে। এবং এত বেশি জনপ্রিয়তা পাবে এটা কিন্তু সরকারগুলি কল্পনাও করে না এবং কল্পনা করার চেষ্টাও করে না। এবং কেন করে না সেটা কিন্তু বুঝতে আমাদের বেশি কষ্ট হয় না। করে না এই জন্য যে এখানে যারা বিচার করবে, যাদের থাকলে বিচার করা সম্ভব, তারাই দুর্নীতিবাজ। সহজ কথা। এই জায়গা থেকে বাংলাদেশ বের হয়ে আসবে খুব দ্রুত, এই সম্ভাবনা কিন্তু নাই। বাংলাদেশে দুর্নীতি হয়, একেবারে বড় একটা কারণ বাংলাদেশে দুর্নীতি হওয়ার জন্য, সেটা হলো বাংলাদেশ জাতিগতভাবে দুই ভাগে বিভক্ত। একটা দেশে যেই ধরনের জাতির মধ্যে যেই ধরনের ইউনিটি থাকা দরকার, যে ইউনিটি থাকলে বিলঙ্গিংনেসটা সবার কাছে গ্রো করে, যে ঐক্য থাকলে সবাই মনে করতে পারে যে এই দেশটা আমার, সেই ইউনিটিটাও তো আমরা তৈরি করতে পারিনি। আমাদের মুক্তিযুদ্ধে আমরা বিজয় লাভ করেছি, কিন্তু আমরা যারা মুক্তিযুদ্ধ বিরোধী তাদেরকে রাষ্ট্র থেকে তাড়াতে পারিনি। পাশাপাশি তারা রাষ্ট্রে কিন্তু আমাদের সাথেই বেড়ে উঠেছে। এবং আমরা যদি দেখি যে আমাদের রাষ্ট্র যারা শাসন করেছে, সেই বঙ্গবন্ধু থেকে শুরু করে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তারা মানুষের শরীরটাকে শাসন করেছে, জনগণের। আর মন শাসন করেছে কিন্তু স্বাধীনতা বিরোধী, মৌলবাদী, ধর্মীয় এবং তাদেরই সম্পূরক শক্তি, যেমন পাকিস্তানপন্থী সেকুলার নাস্তিকেরা। অর্থাৎ বাংলাদেশে সত্যিকারের মুক্তিযুদ্ধপন্থী কোনো বুদ্ধিজীবী শ্রেণী বাংলাদেশের মানুষের মন শাসন করতে পারেনি। যেমন একটা উদাহরণ দিয়ে যদি বলা যায়, আমরা যদি ধরেন বাংলাদেশে যেই ব্যক্তির বই সবচেয়ে বেশি পঠিত হয়েছে সাহিত্যে, অসাহিত্যে সব জায়গায়, তিনি ছিলেন হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ ব্যক্তিগতভাবে হয়তো তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করতেন, বা এটা তো এই মুক্তিযুদ্ধের চেতনায় জেনুইনলি বিশ্বাস করলেও তো আসলে একটা মানুষের সেই ধরনের পরিবর্তন হয়। কিন্তু হুমায়ুন আহমেদ সাহিত্য রচনা করেছেন মিক্সড ক্লাসের জন্য। সেখানে যেইভাবে আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী মানুষগুলোকে ফুটিয়ে তুললে মুক্তিযুদ্ধ বিরোধীরা সাহিত্যটাকে পছন্দ করবে, তিনি সেইভাবে কিন্তু তাদের ফুটিয়ে তুলেছেন। এভাবে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম চাল আছে যেগুলো আসলে বোঝা মুশকিল। আর হুমায়ুন আহমেদ যেহেতু এখন জীবিত নয়, তাকে নিয়ে, আর তিনি যেহেতু একজন সফল সাহিত্যিক, বেশি নেতিবাচক কথা বলতে চাই না, কিন্তু উদাহরণ হিসাবে এটা খুবই একটা উপযুক্ত উদাহরণ। যেই ব্যক্তি চাইলে মানুষের মনোজগতে, অর্থাৎ ওই কিশোর কিশোরীদের মনোজগতে একটা চেঞ্জ আনতে পারতেন, তিনি কিন্তু একটা বিশাল ভেজালের লোক ছিলেন। অর্থাৎ আমাদের আসলে মন শাসন করার মতো মুক্তিযুদ্ধের তরফ থেকে আমরা কোনো বুদ্ধিজীবী তৈরি করতে পারি। আমাদের মন শাসন করেছে আহমদ সোফা সলিমুল্লাহ, তারপরে এই ফরহাদ মজার, এবং ওয়াজ মাহফিল তো আছেই। ফলে সমাজের যে বিভক্তি সেটা রয়ে গেছে, এবং 2024 এসে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে ফেলেছে। যেই সমাজে এই ধরনের বিভক্তি থাকে, সেই সমাজ থেকে দুর্নীতি দূর করা যায় না, কারণ যে ক্ষমতায় যায় সে তাড়াতাড়ি কিন্তু তার পকেট ভর্তি করতে চায় যে দুর্দিনে কাজে লাগানোর জন্য। এটা আমরা মোটামুটি সব সময় দেখেছি। দ্বিতীয় যে কারণটা আপনার দুর্নীতির জন্য কাজ করে, সেটা হলো আমাদের ইসলাম ধর্মের যে এই বিশ্বাসটা আছে, এটা আবার অনেকে এখানে এসে বলবেন যে না, এইটা ঠিক না। বিশ্বাস হলো কি,
আপনি শুধু মুসলমান হলে, আপনার শুধু ঈমান থাকলে, আপনি যত কবিরা গুনাহ করেন আল্লাহ মাফ করে দিবেন। দুইটা জিনিস, মূলত একটা জিনিস আল্লাহ মাফ করবে না, সেটা হলো শিরক। আর একটা জিনিস মাফ করবে না, সেটাও মাফ করবে আসলে, সেটা হলো কারো হক নষ্ট করলে। আসলে শিরক ছাড়া সবই আল্লাহ মাফ করে দিবেন যদি আপনি তওবা করেন। দুর্নীতি করা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, সবই কবিরা গুনাহ। আপনি যত দুর্নীতি করেন না কেন আপনার দোজকে যেতে হবে না, আপনি যদি যথাসময়ে, অর্থাৎ দুর্নীতিগ্রস্ত লোক তো যথাসময়ে কাজটা করতে পারে। কখন? তারা ধরেন একজন সরকারি কর্মচারী 60 বছর বয়সে সে রিটায়ারমেন্টে গেল, এর মধ্যে সে শত শত কোটি টাকা দুর্নীতি করে বানিয়েছে। এখন সে হজে যাবে, হজে গিয়ে সে আল্লাহর কাছে একেবারে একেবারে পরিষ্কার মনে মাফ চেয়ে নিল, আসলো, আরো যে 20-30 বছর সে বাঁচবে, সে কিন্তু এই দুর্নীতির টাকা খাবে। কিন্তু সে যে মাপ চেয়ে ফেলছে, এতে সে মনে করে যে তার মাপ হয়ে গেল, কারণ তো ধর্মে এই বিধান আছে। যদিও এখানে এই প্রশ্নটা আছে যে ওই টাকা থেকে জীবন যাপন করলে আবার পাপটা আসবে কিনা, প্যাস আছে, কিন্তু সে এটা অনুভব করে না, সে মনে করে যে মাপ পেয়ে গেল। ফলে দুর্নীতির সাথে ধর্মের একটা সম্পর্ক দাঁড়িয়ে গেছে। দুর্নীতিবাজ মসজিদ মাদ্রাসা এগুলো তৈরি করে, এবং বাংলাদেশে যে এত মসজিদ মাদ্রাসা হয়েছে এটাও কিন্তু দুর্নীতি, কিন্তু এটার কারণ দেখেন, ধর্ম যেখানে মানুষকে পাপ মুক্ত করার কথা, আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে ধর্মটাকে এমন ভাবে ব্যবহার করা হয়, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, ব্যবসায়ী, ধর্ম ব্যবসাকে এমন ভাবে আমরা নিজেদের মধ্যে আত্মস্থ করেছি যে ধর্মটাও আমাদের দুর্নীতির একটা কারণ। অথচ ধর্মকে ব্যবহার করা যেত যে দুর্নীতির বিরোধী কারণ হিসাবে। বিষয়টা অত্যন্ত জটিল, কিন্তু এতে কোনো সন্দেহ নাই যে ধর্ম এখানে শেল্টার দিচ্ছে। এখন এই জায়গায় আমাদের ওই ধরনের ইসলামিক স্কলার বা কাউকে যদি নিয়োগ করা যেত যে কিভাবে এই জিনিসটা সুরাহা করা যায়, তাহলে একটা ব্যবস্থা হতো। সেটা তো করা হয় নাই। আধিপত্য বিস্তার করছে যারা ওই সহজে মুক্তি দিয়ে দিচ্ছে, অর্থাৎ বলে দিচ্ছে যে আপনি খাস দিলে দোয়া করলে মাপ পেয়ে যাবেন। মুসলমানদের মধ্যে দুর্নীতির কিন্তু এটা কারণ। আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি এদের মধ্যে দুর্নীতির কারণ, এরা কিন্তু চরম দুর্নীতিবাজ। কারণ হলো এরা তো এই রাষ্ট্রটাকে, এরা দেখছে যে এই রাষ্ট্রে এদের কোনো স্থায়িত্ব নেই, যে কোনো সময় কিন্তু তাদেরকে এই রাষ্ট্র থেকে বের করে দিতে পারে, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিতে পারে, হিন্দু হলে ভারতে পাঠিয়ে দিতে পারে। ফলে তারাও কিন্তু আকণ্ঠ দুর্নীতি করে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে আমরা যদি এই রাষ্ট্রটা সকল ধর্মের, সকল পথের, সকল বিশ্বাসের মানুষের জন্য তৈরি করতে পারতাম, ইনহেরেন্টলি আমরা একটা রাষ্ট্র পেতাম যেটাতে আমাদের দেশপ্রেমের জায়গা থাকতো। এখন তো দেশপ্রেমের জায়গাটা নাই। ভারতীয়রা এত দেশপ্রেমিক হয় কি করে? কারণ হলো তাদের রাষ্ট্রটা আছে, সেখানে কিন্তু রাষ্ট্রের মূল চেতনা নিয়ে কোনো দ্বিধাবিভক্তি নাই, সবার একটা বিলঙ্গিংনেস আছে। এবং পাকিস্তানিরা দেখবেন অনেক দেশপ্রেমিক। আমরা পাকিস্তানকে এত বদনাম না বুঝে করি, পাকিস্তানিদের দেশপ্রেমে কিন্তু কোনো ঘাটতি নেই। যে দেশপ্রেমটা বাংলাদেশে গড়া সম্ভব হয়নি, কারণ হলো আমরা মুক্তিযুদ্ধ বিরোধীদের অত্যন্ত ভুল নীতিতে তাদেরকে এই দেশে থাকতে দিয়েছি, এবং তারা এত লোভী যে তারা রাষ্ট্রটা তাদের জন্য চায়। আমরা চেয়েছিলাম রাষ্ট্রটা তাদের হোক আমাদেরও হোক, তারা চায় রাষ্ট্রটা শুধু তাদের জন্য। এই হলো দুর্নীতির মূল 3টা কারণ বাংলাদেশে। আরো তো কারণ আছে। চতুর্থ কারণ যদি আপনি দেখতে চান, সেটা হলো জনসংখ্যার বিস্ফোরণ। এত মানুষ, এত অভাব, যে যেখানে সুযোগ পাচ্ছে দুর্নীতি করছে। মানুষ যদি বুঝতে পারে যে আমার জীবন এখানে নিরাপদ, তাহলে তার দুর্নীতি কমে আসবে। এর সাথে আরেকটা সহকারী কারণ হলো যে ভবিষ্যতের অনিশ্চয়তা। অসুস্থ হলে কি করবে, কে দেখবে, চিকিৎসা কিভাবে হবে, মোটা দাগে এগুলো হলো আমাদের দুর্নীতির কারণ। এখন প্রতিটা জিনিস এগুলোকে সুরাহা করা তো কঠিন। হ্যাঁ, দেশপ্রেমিক করা, মুক্তিযুদ্ধ বিরোধীদের এই দেশ থেকে বিনাশ করা, আর ধর্মীয় যে ইস্যুটা বললাম সেটাকে সুরাহা করা, কিংবা জনসংখ্যা কমিয়ে আনা, এবং তার সাথে ভবিষ্যতের অনিশ্চয়তা দূর করা, প্রতিটা জিনিস কিন্তু অত্যন্ত কঠিন। সহজে দুর্নীতি সহনীয় আনার একটা উপায় আছে, সেটা হলো সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি বন্ধ করা। এই কথাটা আমাকে কে বলেছিল জানেন? এই কথাটা আমাকে বলেছিলেন বিএনপির প্রাক্তন মন্ত্রী MK আনোয়ার সাহেব, আল্লাহ তাকে ভেস্তবাসী করুক। 2005-6 সালে হবে, আমি তখন রোমে চাকরি করি। তো উনি কৃষিমন্ত্রী ছিলেন। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের মিটিংয়ে উনি 2-3 বার গিয়েছিলেন, আমি থাকতাম ওনার সাথে। তখন আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার, অনেক দুর্নীতি বন্ধ করা যায় না? কারণ দুর্নীতি নিয়ে আমার সবসময় মনে খসখসানি, আমি তখন অনেক ছোট, কিন্তু আমি সাহস করে জিজ্ঞেস করেছিলাম যে
এই যে পাসপোর্ট অফিসে যাওয়ার 1 মাইল আগেই একজন দালাল পেয়ে বসে একটা মানুষকে, নিরীহ মানুষকে, তখন এটা ছিল, এখন কি অবস্থা জানি না। এই পাসপোর্ট অফিস থেকে, আগারগাঁওয়ের পাসপোর্ট অফিস থেকে 1-2 মাইল পর্যন্ত এই জায়গাটা শুধু পাসপোর্টের দালালে ভর্তি। সরকার যদি চায় 5 মিনিটে কি এই দালালগুলোকে বের করে দিতে পারে না, তাড়িয়ে দিতে পারে না? মানলাম বড় বড় দুর্নীতি বন্ধ করা কঠিন। উনি অবশ্য স্বীকার করেছিলেন যে হ্যাঁ, এটা তো সম্ভব, কেন যে হয় না, এই কথাটাও বলেছিলেন। আর এই দুর্নীতি নিয়ে ওনার সাথে অনেক কথা বলেছি 2-3 দিন, তখন তিনি একটা কথা বলেছিলেন একবার শতপ্রণোদিত হয়ে, যে দুর্নীতি বন্ধ করতে হলে সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি বন্ধ, মানে এটাই দুর্নীতি বন্ধ করার নিয়ম হলো যে সর্বোচ্চ পর্যায়ে যদি দুর্নীতি বন্ধ হয়। বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি বন্ধ হওয়া বলতে কি বোঝায়? একেবারে খাঁটি কথা, যে কয়জন মন্ত্রী আছে এরা যদি দুর্নীতিহীন হয়, সেটাই সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি বন্ধ করা। এবং কোনো মন্ত্রণালয়ে যদি মন্ত্রী এবং সচিব দুর্নীতি না করে, সেই মন্ত্রণালয়ের দুর্নীতি হওয়া খুবই কঠিন। হ্যাঁ, 2 আনা 4 আনা এখানে সেখানে 9-6 হবে, কিন্তু দুর্নীতি হবে না। এখন বুঝতে পেরেছেন বাংলাদেশে দুর্নীতি বন্ধ করতে হলে কোন জায়গায়? আমি যে সমস্যাগুলো বলেছি সেগুলো কিন্তু বাস্তব, সেগুলো সমাধান না হলে স্থায়ীভাবে দুর্নীতি বন্ধ হবে না। কিন্তু আপনি যদি মন্ত্রীগুলোকে সৎ করতে পারেন, আপনি দুর্নীতি অনেকাংশে কমিয়ে আনতে পারেন। এখন যদি আপনি 60-70টা মন্ত্রী নিয়োগ করেন, তাহলে কিন্তু এটা হবে না। আপনি জানেন যে 60 জন মানুষ বাংলাদেশে দুর্নীতিমুক্ত পাওয়া যাবে না, 5 জন 10 জন সেটা তো পাওয়া সম্ভব। সে কাজটা কিন্তু আমাদের কোনো সরকার প্রধান এখন পর্যন্ত করেননি, খুবই দুর্ভাগ্যজনক। এছাড়া আসলে দুর্নীতি বন্ধ করার কোনো সহজ উপায় নাই। আপনি সাজা দিতে পারেন, কঠোর সাজা। দুর্নীতি হয়ে গেলে সাজা দেয়া এইটা আরেক কঠিন কাজ, কিন্তু তবুও দৃষ্টান্তমূলক সাজা যদি দেয়া যায়, সেটাও কিন্তু এক ধরনের কাজ করে, যেটা আমরা এই যে ইউনুস বাহিনীর দুর্নীতির ক্ষেত্রে এখন হয়তো কার্যকর করতে পারি। সেটা কিভাবে হবে? তারেক রহমান সাহেব তো ইউনুসের সাথে সমঝোতা করে সরকারে এসেছেন। আমাদের আরো দুর্ভাগ্যজনক যে ইউনুসের ডাকাততন্ত্র যে পরিমাণ দুর্নীতি করেছে, এটা দেখেন, এটাও বাংলাদেশে আনপ্রেসিডেন্টেড। বাংলাদেশে স্বল্পকালীন কোনো সরকার এইভাবে দুর্নীতি করে নাই, কিন্তু 24-এ রাষ্ট্র দখল করে সবার এত সাহস হয়ে গেছে যে ওরা সব ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলেছে। ছোট ছোট বাচ্চারা দুর্নীতি করেছে, আসিফ, সজীব, নাহিদ, এক একটা পেটের চর্বি দেখেন, গাড়ি বাড়ির অবস্থা দেখেন, এবং কত ধরনের মিথ্যা কথা ওরা বলছে এক একজন এই দুর্নীতির টাকা জায়েজ করার জন্য, যে কারো কোচিং সেন্টার আছে, কেউ এটা করেছে, কেউ সুদে টাকা কাটিয়েছে। আর তাছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন বলতে হবে যে প্রধানমন্ত্রীকে? দুর্নীতি দমনের যদি আপনার প্রাতিষ্ঠানিক ব্যবস্থা থাকে, তারা তো সেটা করতো, সেটা তো কোনো সরকার করে নাই। দুর্নীতি দমন কমিশনকে একটা মানে এইটা একটা শিখণ্ডী হিসাবে রেখেছে, কারো বিরুদ্ধে যদি লাগিয়ে দিতে হয় লাগিয়ে দেয়, ওরা আছে। আর ওখানে আবার ওইটা আবার সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত সংগঠন কিন্তু বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন হলো সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত সংগঠন। এমনকি আমাদের যে প্রেসিডেন্ট আছে এখন, এই চুপ্পুর দুর্নীতির হিসাব করেন, কত দুর্নীতি সে করেছে। এই জায়গাগুলো কিন্তু আমরা যদি দলমত নির্বিশেষে কিছু জায়গা দেখি, সেই জায়গাগুলো আসলে এইখানে দেখার বিষয়। আর্মিতে মনে করে যে আপনার আর্মি দুর্নীতি করার সুযোগ কম। আপনি আর্মির একটা রিটায়ার্ড অফিসারের জীবনযাপন দেখেন, একজন মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, কিভাবে তারা এত আপনার শান শওকতের জীবন পায়। ডক্টর সাদত হোসেন মরে গেছে, এই ভদ্রলোক, সম্মান করতো সবাই, মনে করা হয় যে সে দুর্নীতিকর। তার গুলশানে বাড়ি। বাংলাদেশে আগে যত সিএসপি, সচিব টচিব ছিল, এরা সবাই গুলশানে বসবাস করে। জমি কোথায় পাইলো, কিভাবে বাড়ি পাইলো? সরকারি চাকরি করে তো যে বেতন পেত, এটা দিয়ে তো সে ওই যে কামরাঙ্গি চরে গিয়েও বাড়ি করতে পারত। ফলে সরকারি কর্মচারীদের জন্য কিন্তু আলাদা বিধান ব্যবস্থা থাকা দরকার দুর্নীতি দমন করতে হলে, তারা যাতে একটা ডিসেন্ট লাইফ পায়। আবার দুর্নীতি করলে যেন কঠোর সাজা হয়। আর এত সরকারি কর্মচারী হওয়ার দরকার কি বাংলাদেশে? কোনো দরকার নাই। ডিজিটাইজেশনে দুর্নীতি বন্ধ, সেখানে আরো বেশি দুর্নীতি চালু হয়েছে। এনআইডি নেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা লোককে ঘুষ দিতে হয়েছে। মোটামুটি কোনো ক্ষেত্র নাই আপনার দুর্নীতি নেই। ভূমি অফিস সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, প্রতিটা ক্ষেত্র, পাসপোর্ট, ভূমি, আপনি কোথায় যাবেন, সেবা খাত, সবগুলাতে দুর্নীতি। একটা আপনি লাইসেন্স করবেন, করবেন, এই দুর্নীতিগুলোর কারণ কিন্তু আবার জনসংখ্যার বিস্ফোরণ। আপনি যে ইন্টারমিডিয়েট পাস একটা ছেলেকে ওইখানে কম্পিউটারে বসিয়ে দিয়েছেন, ওর তো 10টা ভাই বোন। এই অবস্থা। যা আজকে আলোচনা করলাম, মোটামুটি আমার মনে হয় বাংলাদেশের দুর্নীতির সবগুলা ক্ষেত্র আমরা কিন্তু আলোচনা করেছি। আপনার পুলিশের দুর্নীতি বুঝতে পারেন, দারোগারা হলো যে থেকে আইজিপি থেকে ধনী হয়, কাস্টমস, ইনকাম ট্যাক্স ইনহেরেন্টলি দুর্নীতিবাদ, মাদক নিয়ন্ত্রণ, যেখানে আপনি যান টাকা আর টাকা, টাকা আর টাকা। আমরা কিন্তু কোনো সময় এই কোনো জায়গায় হাত দিতে পারিনি। তো শুরুটা কোথা থেকে হবে? শুরুটা আমার মনে হয় ওই যে এম কে আনোয়ার সাহেব যেটা বলেছিলেন, সেটা হতে পারে যে
সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি না করা। প্রধানমন্ত্রীরা 5 জনকে মন্ত্রী 10 জনকে মন্ত্রী দেন, এতগুলো মন্ত্রী থাকার দরকার কি? আর থাকলেও 5-10 জন যারা দুর্নীতি করবে না তাদেরকে নানান দায়িত্ব দিয়ে দিন। আর কোনো মন্ত্রী দুর্নীতিতে জড়িয়ে গেলে তাকে দৃষ্টান্তমূলক সাজা দিন, ফাঁসি টাসি দিয়ে দিন। এরকম 2-4টা করলে তারেক রহমান যদি এখন তার কোনো দুর্নীতিবাজ মন্ত্রীকে যদি ফাঁসি দেয়, দেখবেন অনেক চেঞ্জ হয়ে যাবে। এটা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা করতেন, যে যেখানে দুর্নীতি করেছে অনেক উন্নতি হয়ে যেত। একেবারে বসে বসে 2-4টা মন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদা যারা শেয়ার মার্কেট ধ্বংস করে, যারা এটা ধ্বংস করে, যারা ব্যাংক লুট করে, 2টাকে ফাঁসি দেন না, 2টাকে ফাঁসি দেন। ওই যাবজ্জীবন দিলে হবে না, ওদের তো হাজার হাজার কোটি টাকা আছে, যে কোনো সময় বের হয়ে চলে আসবে। ফলে চাইলে যে কোনো এই পদ্ধতিটা তো অন্তত চাইলে অ্যাপ্লাই করা যায়, যে সর্বোচ্চ পর্যায়ে অন্তত 5-10টা মন্ত্রী শুধু দুর্নীতিহীন হওয়া না, তাদেরকে ব্যবহার করে ওই যে সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি রোধ করা, সেটা করেন। এটা তো অসম্ভব কিছু না। শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে আবার হঠাৎ করে নতুন আলোচনা শুরু হয়ে গেছে। তিনি এই বাংলাদেশ থেকে যাওয়ার অল্প কয়েকদিন পর হঠাৎ করে বলে ফেলেন যে তিনি টুস করে ঢুকে পড়বেন যে কোনো একটি সময়, এবং তিনি তার সেই যে বাংলাদেশে ঢুকে পড়ার কথা তিনি বলেছিলেন নিজের মুখে তার এক কর্মীর সঙ্গে কিংবা আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে, এবং এই সকল টেলিফোনে যে সংলাপ তা আবার আওয়ামী লীগ বা তিনি নিজে সেটা আবার ফাঁস করে দিয়েছিলেন। এই রাষ্ট্র ব্যবস্থা 17টি বছর ধরে তিনি তিলে তিলে সেই তার যে বাহিনী, তার যারা অ্যালাইড, তাদেরকে তিনি লালন করেছেন, পালন করেছেন এবং প্রতিষ্ঠা করেছেন। ফলে এই রাষ্ট্র ব্যবস্থার পরতে পরতে তার লোকজন আছে। এই রাষ্ট্রে যে সকল প্রযুক্তি এসেছে, যে সকল ভালো দিক আছে, একই সঙ্গে যে সকল মন্দ দিক রয়েছে, প্রায় সব জিনিসগুলো তার মুখস্থ। ব্যাংকে কয়টি টাকা রয়েছে, কেন্দ্রীয় ব্যাংকে কি কি সমস্যা আছে, ক্যান্টনমেন্টে কি হচ্ছে, ডিজিএফআই, এনএসআই, ডিজিএফআই, পুলিশ কতটুকু লাভ দিতে পারে, কতটুকু তাকে উপকার করতে পারে, ক্ষতি করতে পারে, সব জিনিস তার মুখস্থ। ডক্টর মোহাম্মদ ইউনূস যে চেয়ারে বসেছেন, সেই চেয়ারে তিনি 17 বছর প্রচণ্ড প্রতাপ নিয়ে এক নাগারে তিনি চালিয়ে গেছেন। আবার গত 4 মাস ধরে তারেক রহমান সাহেব যে চেয়ারটিতে বসেছিলেন, সেই চেয়ারটিতেও তিনি 17 বছর বসেছেন। ফলে এখানে থেকে তারেক রহমান সাহেব কী করতে পারেন, তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস কী করতে পারেন, এই পুরো জিনিসটি তার মুখস্থ। ফলে তিনি ইচ্ছে মতো নাড়ছেন, ইচ্ছা মতো খেলছেন, ইচ্ছা মতো প্রতিপক্ষকে রীতিমতো দৌড়ের উপর রেখেছেন। তার ফলে যখন ইউনূস জামানাতে তিনি বারবার আসতে চাইতেন, টুস করে ঢুকে পড়ার চেষ্টা করতেন এবং বলতেন যে আমি আছি, তোমাদের খুব কাছাকাছি, তখন লোকজন ভয় পেয়ে যেত। কোথায় আছেন? কাছাকাছি বলতে কি দিল্লিতে আছেন, কাছাকাছি বলতে কি আগরতলাতে আছেন, শিলিগুড়িতে আছেন, নাকি কোথায় আছেন, নাকি অরুণাচলে আছেন, মেঘালয়ে আছেন, আসামে আছেন? মানুষ ভয় পেত। আর ভয় পাওয়ার কারণও আছে। 17টি বছর তিনি কেবল বাংলাদেশের মানুষকে চুম্বন করেননি, আদর যত্ন দিয়ে লালন পালন করেননি, তিনি শাসন করেছেন, সোহাগ করেছেন, বাম্বু দিয়েছেন, আছাড় দিয়েছেন, আর যেটিকে বলা হয় থাবা দিয়েছেন। বাঘের যেভাবে থাবা, সেভাবে থাবা দিয়েছেন, আর অনেক কিছু। ফলে যারা তার দ্বারা উপকার পেয়েছেন, তার প্রেমে মুগ্ধ, তার আপত্ত স্নেহে তারা সবাই আবেগ আপ্লুত। যাদের উপকার করেছেন তারা কৃতজ্ঞ, যাদেরকে ধাওয়া দিয়েছেন তারা দৌড়াচ্ছে তার কথা শুনে, আর মাঝে মধ্যে পিছনে তাকাচ্ছে, এই ধরে ফেললো বুঝি। যাদেরকে বাঁশডলা দিয়েছেন, ইলেকট্রিক শক দিয়েছেন, আয়নাঘরে ঢুকিয়েছেন, গুম করেছেন, ক্রস ফায়ার দিয়েছেন, কেউ বেঁচে গেছে, কেউ মরে গেছেন, কিন্তু তার পরিবারকে মেরে গেছেন। ফলে অনেকগুলো জায়গা, জনপদ, সব জায়গাতে তিনি একটা আতঙ্কের
ভয়ের, প্রেমের, ভালোবাসার একটা যাকে বলা হয় জাগরণ, জোয়ার তিনি তৈরি করে রেখেছেন দিল্লিতে বসে। এর ফলে কি হলো, রাজনীতিতে কখনোই শেখ হাসিনাবিহীন রাজনীতি হচ্ছে না। তার যারা প্রবল শত্রু তারা তাকে মোকাবেলা করার চাইতে তার বিষয়ে আল্লাহর হাতে ছেড়ে দিতে বেশি পছন্দ করছেন। তারা জানেন যে এই ভদ্র মহিলার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কূটনীতি, অর্থনীতি, ধর্মনীতি, দুষ্টুমি, আরও কিছু যা কিছু আছে সব কিছুতে পরিপূর্ণ। তিনি এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আরেক হাতে রণদূর্য, এটি নিয়ে তিনি খেলেন। কাজেই তাকে জীবিত রেখে, তাকে অস্তিত্ববান রেখে, তার হাতে যে এই মুহূর্তে অস্ত্র আছে, অর্থ আছে, ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, মোদি আছে, আরও কত কিছু গদি আছে, তো সেক্ষেত্রে কেবলই মাত্র বাংলার সিংহাসনে বসে বা কেবলই মাত্র কোনো একটি রাজনৈতিক দলের অফিসে বসে তার সঙ্গে লড়াই করা, এটা রীতিমতো শিশু সুলভ, বালখিল্য। আপনি ধরুন জামাতের আমির বা সভাপতি ডাক্তার শফিক, বিএনপির সভাপতি জনাব তারেক রহমান, তারপর আমজনতার সভাপতি আম তারেক, গণ অধিকারের সভাপতি নুরুল হক নুরু, তারপর জোনায়েদ সাখী, ববি হাজ্জাজ, এই তো বাংলাদেশের রাজনৈতিক দল এনসিপির নাহিদ ইসলাম। আপনি সবাইকে যার যার অফিসে বসিয়ে দিন, প্রত্যেকটা মানুষ যার যার অফিসে, পল্টন অফিসে, মগবাজার অফিসে সবাই বসে আছে। রাজনীতিতে ধরেন এখন ক্ষমতায় আছে তৃতীয় কোনো পক্ষ, চতুর্থ কোনো পক্ষ, আর শেখ হাসিনা সুধার সতন খুলে দিন, ৩২ নম্বর থাকুক, বঙ্গবন্ধু এভিনিউ থাকুক। একটু গভীরভাবে চিন্তা করেন তো যে রাজনীতির পরিবেশটা কি হতে পারে, কি হতে পারে। আপনার কাছে মনে হয় যে আওয়ামী লীগের ধরেন এখানে ওয়াকারুজ্জামান সাহেব ক্ষমতায় আছে, ইউনূস সাহেব ক্ষমতায় আছে, আর এই যে যেভাবে বললাম সবাই যার যার অফিসে আছে, আর শেখ হাসিনাও তার অফিসে আছে, কিচ্ছু করা লাগবে না। কি হতে পারে আপনি নিজে নিজে চিন্তা করেন। অথবা ধরেন তারেক রহমান সাহেব ক্ষমতায় আছে, এখন রাজপথে আছে, যেভাবে নাহিদ সার্জিসরা সংসদে নেই বা নাহিদ সার্জিসের রাজপথে আছে, কিন্তু ধরেন আম তারেক এখন রাজপথে আছে, এরকম শেখ হাসিনাও রাজপথে আছে। আপনার কি মনে হয় পল্টন অফিসের সামনে ভিড় বেশি হবে, না কি মগবাজারে ভিড় বেশি হবে, নাকি বঙ্গবন্ধু এভিনিউতে ভিড় বেশি হবে? বিকল্প চিন্তা করেন। এখন তারেক রহমান সাহেবের পরিবর্তে অলনে ছাড়েন শেখ হাসিনা ক্ষমতায় বসেছেন, কি হবে একটু চিন্তা করেন তো। আপনি যেভাবে চিন্তা করেন না কেন, প্রতিটি চিন্তাই আপনাকে কম্পন সৃষ্টি করবে। এই জন্য শেখ হাসিনা ভয় দেখানোর জন্য হোক, প্রয়োজন হোক, অপ্রয়োজন হোক, যখনই তিনি আসার কথা বলছেন সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশ কেঁপে উঠছে। আমরা আলোচনা করছি তিনি আসবেন কি আসবেন না। এখন আপনাদেরকে বলি যে তিনি যদি বাংলাদেশে আসেন তাহলে তার আসার 3টি ক্ষেত্র রয়েছে। একটি হলো একেবারে সম্মানজনক, সহজ সরল পদ্ধতি হলো তার সকল মেশিনারিজ দিয়ে বাংলাদেশের পুরো রাজনীতির অঙ্গন তার জন্য অপরিহার্য করে তোলা, আর প্রতিপক্ষের জন্য জঘন্য, অসহ্য, অস্বাভাবিক, বিস্ময়কর এবং যাকে বলা হয় জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠবে এক্সিস্টিং রাজনীতিবিদদের ব্যাপারে। আচ্ছা বলেন তো এই কাজটি করার শক্তি সামর্থ্য তার আছে কি না? এই গেল এক। 2 নম্বর হলো যে এত ঝামেলা কিছু দরকার নেই। রাজনৈতিক দলগুলো বিএনপি, জামাত, এনসিপি তাদের সঙ্গে পর্দার আড়ালে তার একটা সমঝোতা হলো, কথাবার্তা হলো, এবং যেভাবে যে এখন একটি পার্লামেন্ট চলছে সমঝোতার মাধ্যমে, যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ইলেকশন দিয়েছেন সমঝোতার মাধ্যমে, যেভাবে তারেক রহমান সাহেব বাংলাদেশে এসেছেন সমঝোতার মাধ্যমে, এই অভিযোগগুলো যারা করছে সেরকম একটা অভিযোগ দিয়ে ধরুন এখন পর্দার আড়ালে শেখ হাসিনার সঙ্গে একটা সমঝোতা হচ্ছে, তার প্রেক্ষিতে তিনি
বাংলাদেশে আসছেন। এর বাইরে দিল্লি এবং আমেরিকা তারা খেলছে এই সরকারের সঙ্গে। শেখ হাসিনাকে নিয়ে খেলছে। এর দুটো পার্ট। একটা পার্ট হলো শেখ হাসিনাকে সামনে রেখে তাকে ভয়, মানে অ্যাজ এ এলিমেন্ট অ্যান্ড অ্যাসিড হিসেবে রেখে প্রতিপক্ষকে ভয় দেখাচ্ছে। এটি হলো একটা। আর তারা এখন আসলে সত্যিকার অর্থে চাচ্ছে শেখ হাসিনা আসুন, ক্ষমতায় বসুন এবং তাদের পারপাস সার্ভ করুন এবং আরো অনেক অনেক কিছু। এই তিনটি যে সীমা পরিসীমা, তিনটি ডোর, তিনটি উইন্ডো, এর মাধ্যমে আসলে শেখ হাসিনার ফিরে আসা সম্ভব। এখন তিনি আসলে কি হবে, না আসলে কি হবে, সেটা তো অন্য একটা ভিন্ন বিষয়। এখন তিনি আসবেন কি আসবেন না সেটি নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করে আজকে বক্তব্য শেষ করব। আমার কাছে যেটা মনে হচ্ছে, শেখ হাসিনা আসবেন। শেখ হাসিনা আসবেন এবং তার জীবন, তার অবিচলতা, তার বিশ্বাসতা এবং অতীতে তিনি যা কিছু বলেছেন প্রায় সব কিছু টু দি পয়েন্টে তিনি করে ছেড়েছেন। টু দি পয়েন্টে করে ছেড়েছেন 2 দিন আগে এবং পরে। তো তিনি নিজের মুখে বারবার বলছেন আমি আসব। তারপর তিনি বলেছেন যে এই বছরের মধ্যে আসবো, মানে 2026 সালের মধ্যে আসবো। এবং তার একান্ত আলাপ আলোচনায় তিনি সবাইকে যে কথাটা বিশ্বাস করাতে চান বা আশ্বস্ত করতে চান, সেটা হলো যে পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে তার মরে যাওয়ার কথা, গণপিটুনিতে মরে যাওয়ার কথা। যেভাবে তার প্রতিপক্ষরা ফাঁদ পেতেছিল তাতে গণভবন বা এই ঢাকার রাজপথে তাকে পিষে মারার প্ল্যান ছিল এবং এটা বাংলাদেশে অসম্ভব নয়। জিয়াউর রহমান সাহেবের মতো জনপ্রিয় মানুষ, বঙ্গবন্ধুর মতো এতটা প্রভাবশালী মানুষ এবং জনপ্রিয় মানুষ, তিনি যে সময়তে তাকে মারা হয় তখনও তিনি জনপ্রিয়। তো সেই মানুষ যদি বাংলার জমিনে এইভাবে নির্মমভাবে খুন হন, তাহলে শেখ হাসিনাকে মারা তো কোনো বিষয় ছিল না। এখানে তিনি অলৌকিকত্ব খুঁজে পান। তার ধারণা যে তিনি বেঁচে আছেন, আল্লাহ তাকে বিশেষ উদ্দেশ্যে বাঁচিয়ে রেখেছেন এবং তাকে শিক্ষা দেওয়ার জন্য। তিনি ওখানে বসে রিয়েলিটি বুঝতে পারেননি, এজন্য তাকে মূলত একটা সেফ এক্সিট দেওয়া হয়েছে। আর থার্ড হলো, বাংলাদেশের মানুষ, তাদেরকে বোঝানোর দরকার ছিল যে আসলে শেখ হাসিনা কি, তার অবর্তমানে দেশটা কিভাবে চলে এবং কিভাবে চলছে। এই যে তার যে একটা আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসটা তিনি নিজে ধারণ করেন, সবাইকে বলেন এবং তার সঙ্গে সঙ্গে যে সকল মানুষ দিল্লিতে আছেন, আমেরিকাতে আছেন, পুরো আওয়ামী লীগের গোষ্ঠীটা ঠিক এই কথাটাই মনে প্রাণে বিশ্বাস করে। এই যে আমি যেগুলো বললাম। এবং আপনি যদি কলকাতাতে আওয়ামী লীগ নেতাদের দেখেন, মনে হবে তারা প্রবাসী সরকার, অন এক্সাইলে না, এখানে আসছে, মানে ভারত ভ্রমণে তারা গেছে এবং বাংলাদেশে এসে এখন যারা দায়িত্ব পালন করছে তারা ভারপ্রাপ্ত, তারা এসে মানে ক্ষমতা গ্রহণ করবেন, এরকম একটা ভাবসা। তারা এখনও নিজেদেরকে সাবেক মন্ত্রী, সাবেক এমপি, সাবেক প্রধানমন্ত্রী বলার পরিবর্তে এক্সিস্টিং এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী বলতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করেন, কথা চেঞ্জ করে ফেলছে। তো সেই অবস্থাতে অলনে ছাড়েন এই জুন মাসে, যখন তিনি বলছেন যে আমি এই বছরই ফিরবো, মানে আপনার হাতে সময় আছে আর মাত্র 6 মাস, 6 মাস না, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে হাইয়েস্ট 6 মাসের মধ্যে আপনাকে ফিরতে হবে। এটা ছেলে খেলা বিষয় নয়।